আসসালামু আলাইকুম and welcome to our second lecture on throat. এখানে আমরা larynx, pharynx and esophagus নিয়ে আলোচনা করা শুরু করব। আজকে যদিও আমরা মেইনলি ইসোফেগাসে সীমাবদ্ধ থাকব। তো লেটস স্টার্ট। আমরা ফার্স্টলি ইসোফেজিয়াল কয়েকটা সিমটম নিয়ে আলাপ করি, যার মধ্যে মেজর হচ্ছে ডিসফেজিয়া। ডিসফেজিয়া হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং বা ডিফিকাল্ট সোয়ালোয়িং। এইটার কজগুলি পরীক্ষা জিজ্ঞেস করা হয়। পার্টিকুলারলি আমরা এই কজগুলি সাইটের উপর ডিপেন্ড করে ভাগ করে বলে থাকি এবং আলাদাভাবে এগুলি আস্ক করা হয়। পার্টিকুলারলি যে ইসোফেজিয়াল কজেস অফ ডিসফেজিয়া এটা জিজ্ঞেস করা হয়। তো অন্যান্যগুলিও আবার দেখি, এটার উপর আমরা বেশি স্ট্রেস দিব। ওরালের মধ্যে হচ্ছে যদি ম্যাস্টিকেশনে প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে ডিসফেজিয়া হতে পারে। ম্যাস্টিকেশন, যদি এই স্যালাইভেশন অ্যান্ড লুব্রিকেশনের সমস্যা হয়, যদি টাং মোটিলিটিতে সমস্যা হয়, বা হচ্ছে আমাদের যে বাক্কাল ক্যাভিটি বা হচ্ছে মিউকোজা ফ্লোর অফ দি ওরাল ক্যাভিটি, এইসব জায়গায় যদি কোনো আলসার থাকে বা লেশন থাকে, আমরা শর্টে বাক্কাল ক্যাভিটি লেশন লিখে দিচ্ছি। তো এইসব ক্ষেত্রে হচ্ছে থাকতে পারে, আমাদের ওরাল ডিসফেজিয়া থাকতে পারে। আমরা প্রত্যেকটা থেকেই 2-1টা করে কজ মাথায় রাখি। ম্যাস্টিফিকেশনের সমস্যার মধ্যে ফ্র্যাকচার অফ ম্যান্ডিবল যদি হয়, বা যদি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের কোনো হয়, ডিসলোকেশন হয় বা প্রবলেম হয়, বা যদি আমাদের জয় কোনো টিউমার হয়, সেক্ষেত্রে হচ্ছে এইটার প্রবলেম হবে। লুব্রিকেশনের প্রবলেম হচ্ছে ইম্পেয়ার্ড স্যালাইভেশন, যেরকম হচ্ছে জোগ্রেন সিনড্রোম, বা হচ্ছে পোস্ট রেডিয়েশনাল জেরোস্টোমিয়া। সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাবে আমাদের স্যালাইভেশন কমে যাচ্ছে, লুব্রিকেশনের সমস্যা হচ্ছে। টাং মোটিলিটি কমার পিছনে টাঙের যদি হয়, আলসার হয়, টিউমার হয়, আলসার অর টিউমার অফ টাং, অথবা যে নার্ভ যেটা আমাদের টাং মোটিলিটিকে নিয়ন্ত্রণ করে সেটার যদি হয়, ড্যামেজ হয়। পার্টিকুলারলি আমি যদি বলি গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভে এইটার যদি কোনো ড্যামেজ হয় সেক্ষেত্রে আর কি টাঙে প্যারালাইসিস হয়ে যাবে। বাক্কাল ক্যাভিটি লেশনের মধ্যে ওই তো সেম টিউমার অর আলসার অফ আমাদের বাক্কাল ক্যাভিটি, অথবা একটা পার্টিকুলারলি স্পেশাল ডিজিজ হচ্ছে লডউইগস অ্যানজাইনা। এটা হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল স্পেসের একটা ইনফ্ল্যামেটরি চেঞ্জ, এখানে একটা সোয়েলিং হয় এবং এটা এক্সটেন্ড করতে পারে সাবম্যান্ডিবুলার স্পেসেও, নেকেও এক্সটেনশন হতে পারে। তো সেই লডউইগস অ্যানজাইনা আমরা ইন ডিটেলস আলোচনা করব নেকের সোয়েলিংয়ের মধ্যে। তো এখানে জাস্ট আমরা নামটা মাথায় রাখতেছি। নেক্সট হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট ফ্যারেঞ্জিয়াল কজেস। এর মধ্যে হচ্ছে ফ্যারিংসের কোনো ইনফ্ল্যামেশন যদি হয়, ফ্যারেঞ্জিয়াল কোনো অবস্ট্রাকশন যদি হয়, অথবা যদি কোনো নিউরোলজিক্যাল সমস্যা হয় ইন ফ্যারিংস, এই প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে কজেস অফ ডিসফেজিয়া অফ ফ্যারিংস। তো অবস্ট্রাকশনের মধ্যে হচ্ছে ফরেন বডি বা হচ্ছে কোনো যদি টিউমার হয়, এগুলি হচ্ছে ফ্যারেঞ্জিয়াল কজেস। ইনফ্ল্যামেটরি কজেসের মধ্যে হচ্ছে অ্যাকিউট টনসিলাইটিস এবং টনসিল রিলেটেড যা আছে, পেরিটনসিলার অ্যাবসেস, দেন হচ্ছে রেট্রোফ্যারেঞ্জিয়াল, প্যারাফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস, এই জিনিসগুলি সব এখানে চলে আসবে, রেট্রোফ্যারেঞ্জিয়াল অর প্যারাফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস। আর নিউরোলজিক্যাল কজেসের মধ্যে হচ্ছে 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্পাজমোডিক আর একটা হচ্ছে বলতে পারি প্যারালাইটিক বলতে পারি। স্পাজমোডিকের মধ্যে হচ্ছে রেবিজ অ্যান্ড টিটেনাস কজ, আর প্যারালাইটিকের মধ্যে হচ্ছে সেরেব্রোভাস্কুলার ডিজিজ বা ডিপথেরিয়া, ফসল ডিপথেরিয়া যেটা ছিল। তো এইগুলি মোটামুটি এগুলো আমাদের একটু লেস ইম্পর্ট্যান্ট। তো আমি এই জায়গাটা ক্লিয়ার করে ইসোফেজিয়াল কজগুলির দিকে যাচ্ছি। ইসোফেজিয়াল কজেস অফ ডিসফেজিয়া পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট, এটার উপর আলাদা কার্ড কোয়েশ্চেন আছে, সো আমরা এটা সবচেয়ে ভালো করে মনে রাখার ট্রাই করব। তো ইসোফেজিয়াল কজগুলিও আবার বিভিন্নভাবে ভাগ করছে। এটা আমি যদি ইসোফেগাসের একটা সেগমেন্ট চিন্তা করি, এইটা হচ্ছে আমাদের লুমেনের ভিতরের পার্ট, এটাকে আমরা ইন্ট্রালুমিনাল বললাম। এখানে কিছু ফ্যাক্টরস থাকতে পারে, ওয়ালের কিছু ফ্যাক্টরস থাকতে পারে, মুরাল ফ্যাক্টরস, আবার কিছু থাকতে পারে এক্সট্রামিউরাল, সেটা হচ্ছে ওয়ালের বাইরের ফ্যাক্টরস। তো আমাদের ইন্ট্রালুমিনাল কজের মধ্যে ফরেন বডি ইম্প্যাকশন, তারপরে হচ্ছে কোনো ইসোফেজিয়াল টিউমার্স যদি ডেভেলপ করে, এই জায়গাটাকে অক্লুড করে ফেলে,
বা যদি কোনো কারণে এই লুমেনটাই ছোট হয়ে যায়, ইসোফেজিয়াল স্ট্রিকচার টিউমারের একটা এটা সাইড এফেক্ট বা এটা কনজেনিটালিও থাকতে পারে। স্পিকিং অফ কনজেনিটাল কজেস, ইসোফেজিয়াল অ্যাট্রিশিয়া এটাও একটা কজ। তো এই জিনিসগুলি হচ্ছে ইন্ট্রালুমিনাল ফ্যাক্টরস। মিউরাল ফ্যাক্টরসের মধ্যে মেনলি মোটিলিটিটাই করে এফেক্টেড হয়। সো হাইপোমোটিলিটির কিছু কজ আছে, হাইপার মোটিলিটির কিছু কজ আছে। ক্রিকোফ্যারিঞ্জিয়াল স্প্যাজম হতে পারে, ডিফিউজ ইসোফেজিয়াল স্প্যাজম হতে পারে। এগুলি হচ্ছে হাইপারমোটিলিটি অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর। হাইপোমোটিলিটির মধ্যে হচ্ছে স্ক্লেরোডার্মা, তারপর হচ্ছে অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এটা একটা কজ। বাট হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়া, এটাও একটা মেজর কজ, অ্যাকালেশিয়া। তো এগুলি হচ্ছে আমাদের মিউরাল ফ্যাক্টরস। এছাড়া এক্সট্রা মিউরাল কিছু ফ্যাক্টর আছে বাইরে থেকে যদি কোনো কিছু এফেক্ট করে, যেরকম হাইপোফ্যারেঞ্জিয়াল ডাইভার্টিকুলাম, তারপর হচ্ছে হায়াটাস হার্নিয়া, তারপরে আমাদের হতে পারে বাইরে থেকে যদি চিন্তা করে কাছাকাছি আছে আমাদের এই ট্র্যাকিয়া আছে, এই পিছনে ইসোফেগাস, এখানে উপরে থাইরয়েড আছে, সো থাইরয়েডের লেশন হতে পারে। মিডিয়াস্টিনাল কোনো টিউমার হতে পারে, মিডিয়াস্টিনাল টিউমার। আশেপাশে লিম্ফ নোড থাকে, প্যারাট্র্যাকিয়াল, প্রিট্র্যাকিয়াল, সো এই লিম্ফ নোডগুলির আবার ইনফ্লামেশন হতে পারে, সো লিম্ফেডেনোপ্যাথি এটাও হচ্ছে করতে পারে। তো এগুলো সব হচ্ছে ইসোফেজিয়াল কজেস। অনেকগুলো কজ আমরা পেলাম, প্রায় 10-12টার মতো কজ আমরা শিখে গেলাম। তো এগুলো আর কি পরীক্ষা সুন্দর করে বলতে হবে। ডিসফেজিয়া নিয়ে এইটুকুই। এরপরে আমরা আসি ওডাইনোফেজিয়া। আমি আবার জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। ওডাইনোফেজিয়া বেসিক্যালি স্ট্যান্ডস ফর পেইনফুল সোয়ালোয়িং। সোজা কথা একদম, জাস্ট এইটাই সংজ্ঞা। পেইনফুল সোয়ালোয়িং হচ্ছে ওডাইনোফেজিয়া। এইটার কজেস দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল, একটা হচ্ছে নন ফ্যারেঞ্জিয়াল। ফ্যারেঞ্জিয়াল কজগুলি খুবই ইজি, আমরা এতক্ষণ যেগুলো পড়ছিলাম, অ্যাকিউট টনসিলাইটিস, পেরিটনসিলার অ্যাবসেস, প্যারাফ্যারেঞ্জিয়াল অ্যান্ড রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস, এগুলি সব হচ্ছে ফ্যারেঞ্জিয়াল কজেস। এছাড়া হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ট্রমা, তারপরে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আলসার, ফ্যারিংসের নিজের ইনফ্ল্যামেশন যদি হয়, ফ্যারিঞ্জাইটিস, এগুলি সব হচ্ছে ওডাইনোফেজিয়ার কজ, ফ্যারিঞ্জাইটিস। তো এইখানেও আমরা বেশ কয়েকটা কজ মাথায় রাখতে পারলাম, এবং এটাও ভাইভা কার্ডের কোয়েশ্চেন, এটা মাথায় রাখতে হবে। এছাড়া কিছু নন ফ্যারেঞ্জিয়াল কজও থাকতে পারে, সোর থ্রোট ডিউ টু এনি কজ, এটা ওডাইনোফেজিয়ার কজ। আর হচ্ছে ফরেন বডি ইন ইসোফেগাস। তো এইটা হচ্ছে আলাদা একটা টপিক, ডিওতে মাঝে মাঝে আসে, জন্য আলাপ করছে, রিটেনের কোয়েশ্চেন হিসেবে বেশ ইম্পর্ট্যান্ট। এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য সাইটস অফ ইম্প্যাকশন। তো এর সঙ্গে আবার আরেকটা প্রশ্ন পড়ে ফেলতে পারি, সেটা হচ্ছে সার্জিক্যাল সাইটস অফ কনস্ট্রিকশন অফ ইসোফেগাস। একই উত্তর দুইটার। তো আমাদের প্রথম হচ্ছে ইসোফেজিয়াল অ্যান্ড ফ্যারিংসের যে জাংশনটা, বা এটাকে আমরা ক্রিকোফ্যারিঞ্জিয়াল স্ফিংক্টারও বলতে পারি, ক্রিকোফ্যারিঞ্জিয়াল স্ফিংক্টারের লেভেলটা, এক্ষেত্রে হচ্ছে কনস্ট্রিকশন থাকতে পারে। তারপরে হচ্ছে আমাদের T4 এর লেভেলে আর্চ অফ এওরটা, যেখানে এখানে একটা কনস্ট্রিকশন আছে আর্চ অফ এওরটা লেভেলে। আরেকটা হচ্ছে T5 এর লেভেলে, সেটা হচ্ছে লেফট মেইন ব্রঙ্কাসটা যেখানে ক্রস করতেছে, লেফট মেইন ব্রঙ্কাসের ক্রসিং, এইটা একটা লেভেল। আর ফাইনালি হচ্ছে আমাদের T12 সম্ভবত এই লেভেলটা, এটা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং অফ ডায়াফ্রাম। এইটা থেকে যখন পাস করতেছে ইসোফেগাসটা, এটাও হচ্ছে একটা সাইট অফ ইম্প্যাকশন এবং একটা কনস্ট্রিকশন। এছাড়া এগুলি হচ্ছে সব ফিজিওলজিক্যাল। প্যাথোলজিক্যাল কনস্ট্রিকশন থাকতে পারে, যেমন হচ্ছে যদি কোনো কারণে প্যাথোলজিক্যাল স্ট্রিকচার থাকে, বিট বিনাইন, বিট ম্যালিগনেন্ট, এই স্ট্রিকচারগুলিও সাইটস অফ ইম্প্যাকশন থাকতে পারে, বাট এগুলি সার্জিক্যাল সাইটস অফ কনস্ট্রিকশন না, বা অ্যানাটমিক্যাল কনস্ট্রিকশনস অফ ইসোফেগাস না, এটা হচ্ছে সাইটস অফ ইম্প্যাকশন। এটাও একটা ভাইভা কার্ডের প্রশ্ন, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আবারও এটা ক্লিয়ার করে দিতেছি। ক্লিনিক্যাল ফিচার্সে এবার আসি। ফরেন বডি ক্লিনিক্যাল ফিচার্সটা খুব সহজ, এখানে জাস্ট হিস্ট্রি অফ ফরেন বডি ইনজেকশন, এটা হচ্ছে মেজর হিস্ট্রি। বাট যদি হয়, চিলড্রেন হয় বা সাইকোটিক পেশেন্ট হয়, তাদের ক্ষেত্রেও তো তারাও খেয়ে ফেলতে পারে। সাইকোটিক পেশেন্টরা পিনস অ্যান্ড নিডলস খেয়ে ফেলতে পারে, শার্প অবজেক্ট খেয়ে ফেলে, বাচ্চারা কয়েন টয়েন খেয়ে ফেলে এবং বলতে পারে না যে আসলে কী খাইছে। তাদের ক্ষেত্রে যে জিনিসগুলি দেখা হয় সেটা হচ্ছে কোনো টেন্ডারনেস ইন নেক আছে কিনা,
তারপর হচ্ছে তাদের কোনো ভিজিবল প্রোট্রুশন আছে কিনা পোস্ট ক্রিকয়েড রিজিয়নে, ইন পোস্ট ক্রিকয়েড ইসোফেগাস, অথবা আমরা যদি ইনডাইরেক্ট ল্যারিঞ্জোস্কোপি করে দেখি, ল্যারিঞ্জোস্কোপিতে আমরা দেখতে পেতে পারি কোনো পাইরিফর্ম ফোসায় আছে কিনা, সালাইভার অ্যাকুমুলেশন আছে কিনা, এই জিনিসটা আমরা দেখতে পারি। এবং এই সালাইভাটা ডাজ নট ডিসঅ্যাপিয়ার অন সোয়ালোয়িংয়ের পরও এটা থেকে যায়। এছাড়া হচ্ছে আদার সাপোর্টিভ এভিডেন্স থাকতে পারে, যেরকম ড্রিবলিং অফ সালাইভা ফ্রম মাউথ, হ্যান ত্যান, এগুলো আর কি থাকতে পারে। এক্সেসিভ কফিংয়ের হিস্ট্রি থাকতে পারে, এগুলি নন স্পেসিফিক। তো মেনলি এগুলি ক্লিনিক্যাল ফিচার্স। ল্যাব ডায়াগনোসিসে মেনলি আমরা রেডিওলজি করে থাকি। রেডিওগ্রাফের মধ্যে আমরা যদি প্লেন রেডিওগ্রাফ দেখি, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা রেডিও ওপেক ফরেন বডি দেখতে পাই, রেডিও ওপেক ফরেন বডি। আর যদি আমরা ব্যারিয়াম সোয়ালো করি, সেক্ষেত্রে এটা রেডিও লুসেন্ট হতে পারে। আমরা হচ্ছে করতে পারি, এন্ডোস্কোপি করে দেখতে পারি। এন্ডোস্কোপিক ভিউতে একদম কনফার্মেটরি আমরা ফরেন বডিটা দেখতে পাবো। ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে ফার্স্টলি আমরা হসপিটাল অ্যাডমিশন নেই, দেন হচ্ছে আমরা পেশেন্টকে করি, কনজারভেটিভ কিছু ট্রিটমেন্ট দেই। আমরা ইসোফেগাসটাকে রিল্যাক্স করানোর জন্য অ্যান্টিস্পাজমোডিক, তারপরে হচ্ছে আইভি ডায়াজিপাম, এগুলি আর কি দিয়ে প্রথমে ট্রাই করি ইসোফেগাস রিল্যাক্স করে জিনিসটা লুজ হয় কিনা। দেন হচ্ছে আমরা সার্জিক্যাল অ্যাপ্রোচে যাই, এন্ডোস্কোপিতে যাই। এটা হচ্ছে আমরা রিজিড এন্ডোস্কোপি আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া, রিজিড। আর আমরা যদি ফ্লেক্সিবল করি তখন লোকাল অ্যানেস্থেশিয়া দেয়, বাট ইউজুয়ালি আসলে রিজিড এন্ডোস্কোপি আন্ডার জি এটাই মেজর আর কি সার্জিক্যাল অ্যাপ্রোচ। এটা যদি কোনো কারণে ফেল করে, দেন হচ্ছে আমরা ট্রান্সথোরাসিক অথবা ট্রান্স সার্ভাইকাল ইসোফেগোটমি করি, ইসোফেগোটমি। যদি আমাদের আপার ইসোফেগাসে ইম্প্যাকশন হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে সার্ভাইকালটা নেই। আর যদি একটু নিচে ইম্প্যাকশন হয়, দেন ট্রান্স থোরাসিক ইসোফেগোটমি আমরা করে থাকি। এরপরে হচ্ছে আমরা এরপরে আর না করার কোনো উপায় নেই, এরপর আমরা ফরেন বডি রিমুভ করে ফেলি। দেন হচ্ছে আমাদের পোস্ট অপারেটিভ কিছু ম্যানেজমেন্ট থাকে। হসপিটালে তাকে রেস্টে রাখতে হয় পেশেন্টকে, 24 আওয়ার্স হসপিটালাইজেশন। দেন হচ্ছে নাথিং পার ওরাল তাকে রাখি আমরা ফর 6 আওয়ার্স। তাকে অ্যান্টিবায়োটিক দিতে হয়, আইভি অ্যান্টিবায়োটিক্স। দেন হচ্ছে তাকে আমরা মনিটর করি, তার ভাইটালস মনিটর করি। তার একটা মেজর কমপ্লিকেশন হচ্ছে সার্জিক্যাল এমফাইসেমা, এটা ডেভেলপ করছে কিনা, এই জিনিসটা আমরা মনিটরে রাখি পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে। এছাড়া কমপ্লিকেশনস আমরা একটু আলোচনা করতে পারি। আমি এই জিনিসটা আবারও মুছে দিতেছি। কমপ্লিকেশনস মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফরেন বডিটা আনট্রিটেড অবস্থায় থাকার জন্য যে কমপ্লিকেশনগুলো, আরেকটা হচ্ছে অপারেশনের সময় অর্থাৎ ইসোফেগোস্কোপি করার সময় যে কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করতে পারে। তো ফরেন বডি যদি দীর্ঘ সময় থাকে ইসোফেগাসে, সেক্ষেত্রে হচ্ছে রেসপিরেটরি অবস্ট্রাকশন করতে পারে, রেসপিরেটরি অবস্ট্রাকশন। তারপরে হচ্ছে এটা আলসারেশন করতে পারে, ইসোফেগাসে আলসারেশন করে এটা পারফোরেশন করতে পারে। তারপরে হচ্ছে এখানে হতে পারে, প্যারা ইসোফেজিয়াল অ্যাবসেস ডেভেলপ করতে পারে। তারপরে এখানে ফিস্টুলা ডেভেলপ করতে পারে, ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। তারপরে হচ্ছে স্ট্রিকচার ডেভেলপ করতে পারে, স্ট্রিকচার। তো এগুলি হচ্ছে মোটামুটি ফরেন বডির জন্য কমপ্লিকেশনগুলো। আর ইসোফেগোস্কোপি করার সময় পারফোরেশন ডেভেলপ করতে পারে, সার্জিক্যাল এমফাইসেমা ডেভেলপ হতে পারে সেটার জন্য, সার্জিক্যাল এমফাইসেমা। তারপরে নিউমোমিডিয়াস্টিনাম ডেভেলপ করতে পারে, নিউমোমিডিয়াস্টিনাম। এগুলো সবই অবশ্য ইন এ ওয়ে পারফোরেশনেরই কমপ্লিকেশন। এছাড়া আর কি ডেভেলপ করতে পারে, অ্যানেস্থেশিয়া যেহেতু দিচ্ছিলাম, অ্যানেস্থেটিক কমপ্লিকেশন, অ্যানেস্থেশিয়া রিলেটেড কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, স্পাইনাল ইনজুরি ডেভেলপ করতে পারে, স্পাইনাল ইনজুরি। তারপরে হচ্ছে শক ডেভেলপ করতে পারে, হেমোরেজ হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। আবার হচ্ছে নিউরোজেনিকও হইতে পারে, শক হচ্ছে নিউরোজেনিক অথবা হেমোরেজিক, যেটাই হোক। তারপরে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করতে পারে, অনেক এরকম কমপ্লিকেশন আছে। তো দিজ আর সাম অফ দেম টু কিপ ইন মাইন্ড। এগুলি খুব একটা আমাদের ভাইভা কার্ডের জন্য ইম্পর্টেন্ট না, বাট ডিউতে আর কি এখানে রিটেনের কোয়েশ্চেন আসে, সো এটা আমাদের জানা ইম্পর্টেন্ট। এরপরে আসি আমরা আমাদের আজকের মেজর টপিকগুলো, একটা অ্যাকালেশিয়া কার্ডিয়া।
অ্যাকালেশিয়ার একটা ক্লাসিক সিনারিও হচ্ছে একজন মিডল এজড ওমেন থাকবে, মিডল এজড ওমেন, তার হচ্ছে হিস্ট্রি থাকবে প্রোগ্রেসিভলি ওয়ার্সনিং ডিসফেজিয়া, প্রোগ্রেসিভলি তার এরকম ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং ডেভেলপ করতে থাকবে। ইনিশিয়ালি তার ডিসফেজিয়াটা থাকবে অনলি টু লিকুইডস, সেটা হচ্ছে পরে লেট স্টেজে সলিডের প্রতিও ডিসফেজিয়া ডেভেলপ করবে। এছাড়া তার হিস্ট্রি অফ রেট্রোস্টার্নাল ফুলনেস থাকবে, তার বুকের পিছনে মনে হবে ভর্তি কিছু একটা আছে, রেট্রোস্টার্নাল ফুলনেস। তাছাড়া হচ্ছে তার হিস্ট্রি অফ রিগার্জিটেশন, যা খাবে সেটাই হচ্ছে বমি করে দেবে, রিগার্জিটেশন অফ ফুড, যেটা হচ্ছে সে লাস্ট 24 আওয়ার্সে খেয়েছে। তো এই জিনিসগুলোই হচ্ছে তার সিনারিও। ক্লিনিক্যাল ফিচার্সেও এগুলাই পাওয়া যাবে, প্রোগ্রেসিভ ডিসফেজিয়া ইনিশিয়ালি টু লিকুইডস দেন ডেভেলপস টু সলিডস, রেট্রোস্টার্নাল ফুলনেস থাকবে, এর সাথে থাকতে পারে হার্টবার্ন, ওডাইনোফেজিয়া। আর যেহেতু তার রিগার্জিটেশনের হিস্ট্রি আছে, যা খাচ্ছে সেটাই আবার উঠে আসতেছে গলা পর্যন্ত, তার সাথে হচ্ছে ক্রনিক কফ থাকতে পারে, কারণ হচ্ছে তার এই অ্যাসপাইরেশনের জন্য ইরিটেশন হতে পারে রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং এখান থেকে তার অ্যাসপাইরেশন নিউমোনিয়া ডেভেলপও করতে পারে। তো এটা হচ্ছে বেসিক ক্লিনিক্যাল ফিচারগুলো। ল্যাব ডায়াগনোসিসের ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে এক্স রে, মানে রেডিওগ্রাফি, এবং এটা হচ্ছে বেরিয়াম মিল এক্স রে নর্মালি করা হয়। এতে আমরা একটা ক্লাসিক ফিচার পাই, সেটা হচ্ছে বার্ডস বিক অ্যাপিয়ারেন্স। বার্ডস বিক অ্যাপিয়ারেন্সে দেখা যায় এরকম একটা ফিচার, মানে পাখির ঠোঁটের মতো, মানে মূলত সোজা কথা একটা প্রক্সিমাল ডাইলিটেশন থাকে, এবং হচ্ছে ডিস্টাল একটা ন্যারোয়িং থাকে, দেখতে অনেকটা পাখির ঠোঁটের মতো লাগে। এবং যদি কোনো খাবার খেয়ে থাকে প্রিভিয়াসলি, একটা রেডিও অ্যাপেক ফুডের শ্যাডো থাকে, রেডিও অ্যাপেক শ্যাডো। এই বেসিক্যালি আমরা হচ্ছে এক্স রে ফিচার্সটা পাবো। আপার জিআই এন্ডোস্কোপি করতে পারি নেক্সট, আপার জিআই এন্ডোস্কোপি। সেক্ষেত্রে হচ্ছে আমরা এরকম গিয়ে আমরা একটা ন্যারো স্পেসই পাবো, বাট এখানে কোনো আলসার বা স্ট্রিকচার থাকলে সেটা আমরা এখানে দেখতে পেতাম। এটা বেসিক্যালি মেনলি করা হয় ডিডি এক্সক্লুশনের জন্য। আর এছাড়া আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের প্রেশার বা টোনটাকে অ্যাসেস করা, এটাকে বলে হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের ম্যানোমেট্রি, এটাও একটা টেস্ট। তো মোটামুটি এই তিনটা জিনিসই ল্যাব ডায়াগনোসিসের জন্য, বেরিয়াম মিল এক্স রে, আপার জি এন্ডোস্কোপি, আর হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের ম্যানোমেট্রি। তো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, দেন হচ্ছে তো ট্রিটমেন্টের একটা নন ইনভেসিভ বা মেডিকেল পার্ট আছে, পার্টিকুলারলি যে পেশেন্টরা আনফিট ফর সার্জারি বা ইনঅপারেবল, তাদের ক্ষেত্রে আমরা এগুলি অ্যাপ্লাই করে থাকি। এর মধ্যে মেনলি হচ্ছে স্মুথ মাসল রিল্যাক্সেন্ট যা যা আছে, স্মুথ মাসল রিল্যাক্সেন্ট, যেরকম আমরা ইউজ করতে পারি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, পার্টিকুলারলি নিফেডিপিন, এটা ইউজ করা যেতে পারে। এছাড়া হচ্ছে আমাদের জিটিএন যেগুলি আছে, পার্টিকুলারলি হচ্ছে আইসোসরবাইড ডাইনাইট্রেট, এইগুলি ইউজ করা যেতে পারে। আর আরেকটা হচ্ছে লেস কনভেনশনাল টেকনিক, সেটা হচ্ছে বোটুলিনাম টক্সিন ইউজ করা হয়, বোটুলিনাম টক্সিন, এটা ইউজ করে মাসেল রিল্যাক্সেশন করা হতে পারে। আর ইনভেসিভ প্রসিজিওরের মধ্যে নাম্বার 1 যেটা বলা লাগবে সেটা হচ্ছে মায়োটমি, এটার একটা নাম আছে পল হেলার্স মায়োটমি সম্ভবত, বা মডিফাইড হেলার্স মায়োটমি, হেলার্স মায়োটমি লিখে দিলাম এখানে। এটা হচ্ছে এই যে বেশি থিক যে মাসলটা, এটাকে কেটে আর কি ইয়ে করে ফেলে, টোনটা কমিয়ে ফেলে, মাসল টোন। আর টোন কমানোর জন্য আরেকটা মেথড হচ্ছে নিউমেটিক ডায়ালিটেশন, একটা বেলুন ঢুকায় জিনিসটাকে এরকম ফুলায় ফেলে। সো আমি যদি জিনিসটাকে আলাদাভাবে লিখি, নিউমেটিক বা বেলুন ডায়ালিটেশন, এটাও একটা মেথড হতে পারে। আরেকটা হচ্ছে মার্কারি বুজি, যেটা হচ্ছে একটা পারদের বলের মতো, এটাও এরকম ঢুকায় দেওয়া হয় এসে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটাকে লুজ করানোর জন্য। তো এই মেথডগুলি এখন আর খুব একটা ইউজ করা হয় না, হেলার্স মায়োটমিটাই মেইন সার্জিক্যাল আর কি ইন্টারভেনশন। তো এই হচ্ছে আমাদের অ্যাকালেশিয়া নিয়ে কথাবার্তা। এরপর আমরা কার্সিনোমা অফ ইসোফেগাস নিয়ে আলোচনা করি। কার্সিনোমা ইসোফেগাসের যে ক্লাসিক সিনারিও, এক্ষেত্রে হচ্ছে 60s বা 70s থাকা একজন ওল্ড ম্যান, তার হচ্ছে হিস্ট্রি অফ স্মোকিং, অ্যালকোহল ইনটেক অথবা বিটেলনাট চিউইং, এইসব আর কি থাকবে। বেসিক্যালি স্মোকিং বা বিটেলনাট চিউইং থাকতে পারে।
তার হচ্ছে মেইন যে ফিচারটা থাকবে প্রোগ্রেসিভ ডিসফেজিয়া, যেটা ডেভেলপ করতেছে অন স্প্যান অফ 5 to 6 months, প্রোগ্রেসিভ ডিসফেজিয়া। এবং এই ডিসফেজিয়াটা ইনিশিয়ালি টু সলিডস ছিল, এটা পরে প্রোগ্রেস করে লিকুইডসে হয়েছিল। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং ফিচার বিটুইন কার্সিনোমা ইসোফেগাস অ্যান্ড অ্যাকালেশিয়া কার্ডিয়া। তো এইখান থেকে তার আর কি অবস্থা খারাপ হওয়া শুরু করছে। তার আদার ফিচার্সেরও এখানে হিন্ট থাকতে পারে, লাইক সার্ভাইকাল লিম্ফ নোড সোয়েলিং, এটা থাকলে একদম খুব ভালো একটা সার্ভাইকাল লিম্ফোপ্যাথির হিস্ট্রিটা দিতে পারে। আরও যদি আমাদের সাহায্য করতে চায় সেক্ষেত্রে অ্যানেমিয়া, ওয়েট লস, এগুলির ফিচার দিয়ে আর কি ম্যালিগনেন্সিটার আর কি হিস্ট্রিটা এস্টাবলিশ করতে সাহায্য করতে পারে। তারপরে হচ্ছে ট্র্যাকিয়াল ইনভলভমেন্টের জন্য কফের কথা বলতে পারে, হোর্সনেস অফ ভয়েসের কথা বলতে পারে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনভলভমেন্টের জন্য এরকম অনেক ক্লুজ আমাদের দিতে পারে। বাট ডিসফেজিয়া উইচ ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড ইট ওয়াজ ইনিশিয়াল টু সলিড, এটা হচ্ছে আমাদের মোস্ট ডিফাইনিং আর কি হিন্ট। তো এই মোটামুটি আমাদের সিনারিও থাকবে, আমাদের একবারে সিনারিও এবং ক্লিনিক্যাল ফিচার দুইটাই হয়ে গেছে মোটামুটি। তো আমি যদি আবার একটু একটা জিনিস ভাগ করে বলে দিই, আমাদের এই নর্মাল ডিফাইনিং ফিচারটা ছিল হচ্ছে প্রোগ্রেসিভ ডিসফেজিয়া ইনিশিয়াল টু সলিড। আমাদের সাইন্স অফ স্প্রেডের মধ্যে ছিল কফ, ট্রাকিয়াল স্প্রেড, হোর্সনেস অফ ভয়েস, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের স্প্রেড, সার্ভাইকাল লিম্ফোপ্যাথি হচ্ছে অ্যাডজয়নিং লিম্ফ নোডের স্প্রেড। তো এইটা হচ্ছে স্প্রেডের ফিচার্স। আর জেনারেল ফিচার্স অফ ম্যালিগনেন্সির মধ্যে অ্যানিমিয়া, ওয়েট লস। তো এটাই আমাদের মোটামুটি ক্লিনিক্যাল ফিচার্স গেল। এরপরে আমরা আসি হচ্ছে কিছু প্রি ম্যালিগনেন্ট লেশনস। তো ইসোফেগাসের জন্য, কার্সিনোমার জন্য প্রি ম্যালিগনেন্ট লেশন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়া, যেটা ইন ডিটেলস আমরা একটু আগে দেখলাম। এছাড়া আমাদের ব্যারেটস ইসোফেগাস একটা ইম্পর্টেন্ট প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। এটা পার্টিকুলারলি যদি অ্যাডিনোকার্সিনোমা হয় এবং লোয়ার 1/3 অ্যারাইজ করে, এটা ব্যারেটস ইসোফেগাস থেকেই অ্যারাইজ করে। মোস্টলি আসলে স্কোয়ামাস সেল কার্সিনোমাই হয় ইসোফেগাসে। এছাড়া হচ্ছে প্যাটারসন কেলি সিনড্রোম বা মোর কমনলি নোন অ্যাজ প্লামার ভিনসেন্ট সিনড্রোম, এখানে ইসোফেজিয়াল ওয়েবস ডেভেলপ করে অ্যান্ড এটা আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকেই আসে। এটা ইনডেপথ আমরা একটু পরে দেখব। এছাড়া যে কোনো কজে ইসোফেজিয়াল স্ট্রিকচার্স যদি ডেভেলপ করে, পার্টিকুলারলি হচ্ছে পোস্ট কোরোসিভ পয়জনিং অথবা রিফ্লাক্স ইসোফেজাইটিস থেকে যদি এই স্ট্রিকচার ডেভেলপ করে, সেটাই মোর ডিফাইনিং আর কি। তো সেইখান থেকে হচ্ছে ম্যালিগনেন্সি ডেভেলপ করতে পারে। এগুলো সব প্রি ম্যালিগনেন্ট লেশনস। ইসোফেগাস নিয়ে তো বললাম, একটু আমি এর সাথেই বলে দিই, ওরাল ক্যাভিটিতেও প্রি ম্যালিগনেন্ট লেশনস থাকতে পারে এবং এটা আমাদের আলাদা ভাইভা কার্ড আছে, এটা আগে বলি নাই। সো ওরাল প্রি ম্যালিগনেন্ট লেশনসগুলো কী কী আছে? লিউকোপ্লেকিয়া নাম্বার 1, ইরাইথ্রোপ্লেকিয়া, এবং দুইটার যদি মানে মিক্সচার থাকে যেটাকে বলে ইরাইথ্রো লিউকোপ্লেকিয়া, এগুলি তিনটাই হচ্ছে আমাদের প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। এছাড়া থাকতে পারে লাইকেন প্ল্যানাস থাকতে পারে, এটা হচ্ছে একটা পেইনলেস আলসার ইন দি ওরাল ক্যাভিটি। এছাড়া আর কি থাকতে পারে, আর সাবমিউকাস ওরাল ফাইব্রোসিস থাকতে পারে, এটাও একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন অফ মাউথ। তো মোটামুটি 5টা যদি বলতে বলে, এই 5টা বলে দেওয়া যাবে। আরও ফার্দার একটা ভাইভা কোয়েশ্চেন আসে হচ্ছে লিউকোপ্লেকিয়া অফ ওরাল ক্যাভিটি, এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট মেডিকেল যদি বলি, সেটা হচ্ছে স্টেরয়েডস। স্টেরয়েডটা আমরা ট্রায়ামসিনোলন হিসাবে, ওরাল পেস্ট হিসাবেও দিতে পারি, আবার আমরা হচ্ছে স্টেরয়েড স্প্রে হিসাবেও দিতে পারি, দুইটাই দেওয়া যায়। মাউথ ওয়াশ, এটাও একটা মেডিকেল ট্রিটমেন্টের পার্ট, এগুলি সব দিতে হয়। এছাড়া সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন পেতে পারে, উইচ ইজ বেসিক্যালি এক্সিশন অফ দি লেশন, এক্সিশন উইথ বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথ। এইটা হচ্ছে মোটামুটি আমাদের ট্রিটমেন্ট। এই গেল আমাদের প্রি ম্যালিগনেন্ট লেশন, একটু ক্লিয়ার করে দিচ্ছি এই জায়গাটা। তো এরপরে আমরা এটিওলজিতে আসি। এটিওলজির একটা বড় অংশ আমরা আলোচনা করে ফেলছি, মানে প্রি ম্যালিগনেন্ট লেশনগুলি সবই আসলে এটিওলজিক্যাল ফ্যাক্টরস। এছাড়া কার্সিনোমা ইসোফেগাসের এটিওলজির মধ্যে আমরা সিনারিও যেগুলো দেখলাম, স্মোকিং, অ্যালকোহলিজম, বিটল নাট চিউইং, তারপর হচ্ছে হট বেভারেজ খাওয়ার রেগুলার হিস্ট্রি, হট বেভারেজ, এগুলি সব প্রি ম্যালিগনেন্ট। নাইট্রোসো কম্পাউন্ডের এক্সপোজার, নাইট্রোসো কম্পাউন্ড, এটা হচ্ছে কার্সিনোমা ইসোফেগাসের জন্য দায়ী। এছাড়া ম্যালনিউট্রিশন থেকে হচ্ছে ওই প্লামার ভিনসেন্ট সিনড্রোমটা ডেভেলপ হওয়ার চান্স থাকে।
পার্টিকুলারলি ক্রনিক আয়রন ডিফিসিয়েন্সি থাকলে সেখান থেকে হয়, জেনেটিক প্রিডিসপোজিশন থাকলে সেটাও একটা ফ্যাক্টর। তো মোটামুটি এইগুলো হচ্ছে এটিওলজিক্যাল ফ্যাক্টর, আর সাথে হচ্ছে প্রিম্যালিগন্যান্ট কন্ডিশনস। ক্লিনিক্যাল ফিচার বলে ফেলছি। ডায়াগনোসিস হচ্ছে এক্স-রে ব্যারিয়াম সোয়ালো যদি করি, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা মানে ডিফাইনিং একটা ফিচার পাওয়া যায়, সেটা হচ্ছে র্যাট টেইল এপিয়ারেন্স হচ্ছে এই ইঁদুরের লেজের মতো, এই পর্যন্ত আসলো, তারপর নিচে এরকম যাবে। তো এটা হচ্ছে একটা ইররেগুলার ফিলিং ডিফেক্ট থেকে হয়, এবং এক্ষেত্রে হচ্ছে একটু প্রক্সিমাল ডাইলেটেশন স্লাইড থাকে, এবং হচ্ছে ডিস্টাল ন্যারোয়িং, এটা অনেকটা সিমিলার টু অ্যাকালিশিয়া। ইরেগুলার ফিলিং ডিফেক্টটা দিয়ে আর কি এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্স। আর এছাড়া হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপিতে আমরা পাবো, এখানে আলসারেটিভ লেশনস। এই একই সময় আপার জিআই এন্ডোস্কোপির সময় আমরা সাথে বায়োপসি নিতে পারি, বায়োপসি ফর হিস্টোপ্যাথ, এক ঢিলে দুই পাখি হয়ে যায়। এই মোটামুটি আমাদের আর তো হচ্ছে ম্যালিগনেন্সির স্প্রেড দেখার জন্য হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই এগুলো করা যেতে পারে মেটাস্টেসিস দেখার জন্য। তো মোটামুটি এই আমাদের ইনভেস্টিগেশনস। এখন হচ্ছে ট্রিটমেন্টের জন্য একটু জায়গা ফাঁকা করি। তো যে কোনো ম্যালিগনেন্সি ট্রিটমেন্টের মতোই এই ক্ষেত্রেও ট্রিটমেন্টের মেজর কয়েকটা পার্ট আছে। 1 নম্বর হচ্ছে সার্জারি, 2 নম্বর হচ্ছে কেমোথেরাপি, 3 নম্বর হচ্ছে রেডিয়েশন। কেমোথেরাপির ইন কেস অফ কার্সিনোমা ইসোফেগাস খুব একটা ভূমিকা নাই। রেডিয়েশন দেওয়া হচ্ছে মেনলি আপার 1/3 এবং স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে, এবং এইটাই মোস্ট কমন ভ্যারাইটি। সো রেডিয়েশন দেওয়াটাই হচ্ছে মেইন স্টে অফ ট্রিটমেন্ট। আর যদি লোয়ার 1/3 হয়, বা আসলে সার্জারিটা সব ক্ষেত্রেই হয়, বাট লোয়ার 1/3 এবং অ্যাডিনোকার্সিনোমার জন্য এটা মেইনলি প্রেফার্ড। তো লোয়ার 1/3 যদি হয় সেক্ষেত্রে সার্জারির মোড হচ্ছে 1 সেন্টিমিটার ক্লিয়ারেন্স রেখে, ক্লিয়ারেন্স অফ মার্জিন রেখে আমরা হচ্ছে ওই ইসোফেগাসের লোয়ার 1/3 কেটে ফেলি, ইসোফেগাস কেটে ফেললাম, রিসেক্ট। সাথে আমরা অ্যাডিশনালি রিসেক্ট করব 3/5 অফ স্টোমাক, স্প্লিন অ্যান্ড প্যানক্রিয়াস। মানে মোটামুটি আমাদের এই স্টোমাক প্লাস হচ্ছে ডুওডিনাম, প্যানক্রিয়াস, স্প্লিন, এই এরিয়াটা পুরোটাই আমরা রিসেক্ট করে ফেলতেছি। হচ্ছে লোয়ার 1/3 জন্য। এছাড়া আপার যে 1/3 এই ক্ষেত্রে হচ্ছে সার্জারি করা যেতে পারে। এই ক্ষেত্রে সার্জারিটা হচ্ছে পুরা ইসোফেগাসটা কেটে ফেলা, প্লাস ল্যারিংস ফেরিংস সব কেটে ফেলা। ফ্যারিংস ইসোফেগাসটাকে কেটে গ্যাস্ট্রিক পুল আপ, স্টোমাকটাকে টেনে আর কি সামনে জোড়া লাগাই দেওয়া। এটা হচ্ছে আপার 1/3 জন্য। মিডলের জন্য হচ্ছে জাস্ট ওই 1 সেন্টিমিটার মার্জিনের ক্লিয়ারেন্স রেখে ওই স্টোমাকের সঙ্গে জোড়া লাগাই দেয়। বাট মেইনলি হচ্ছে আমরা রেডিয়েশন দিই আপার 1/3 অ্যান্ড স্কোয়ামাস সেল কার্সিনোমার জন্য, এবং লোয়ার 1/3 এবং অ্যাডিনোকার্সিনোমার জন্য ওই পুরো সব কাটা ফেলি। 1 সেন্টিমিটার মার্জিনের ক্লিয়ারেন্স রেখে সব কিছু কেটে ফেলি, স্টোমাক যা আছে। তো এই গেল আমাদের কার্সিনোমা অফ ইসোফেগাস। এবার একটা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশনে আবার আসা যাক, সেটা হচ্ছে প্লামার-ভিনসন সিনড্রোম, আরেক নাম হচ্ছে প্যাটারসন-কেলি সিনড্রোম। এইটা বেসিক্যালি যে ফিচারটাই আগে বলে ফেলি। এটা একটা ট্রায়াড আছে। ট্রায়াডটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা কয়লোনাইকিয়া, যেটা হচ্ছে স্পুন শেপড নেলস, তারপরে হচ্ছে গ্লোসাইটিস, আর মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু আমরা ইসোফেগাসের মধ্যে আলোচনা করতেছি, এটার তো কোরিলেশন থাকবে, সেটা হচ্ছে ইসোফেজিয়াল ওয়েবস, মানে হচ্ছে এরকম করে ইসোফেগাসের মধ্যে একটা প্রজেকশন থাকে। তো এই ইসোফেজিয়াল প্রজেকশনের জন্য ডিসফেজিয়া ডেভেলপ করে, গ্লোসাইটিস থাকে, গ্লোসাইটিসের সঙ্গে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস থাকে। তো এগুলাই হচ্ছে মেইনলি মেজর ফিচার্স। আর এছাড়া এটিওলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে সব ডিফিসিয়েন্সি, যাবতীয় সব ডিফিসিয়েন্সি, আমাদের ক্রনিক আয়রন ডিফিসিয়েন্সি, ভিটামিন B6 এর ডিফিসিয়েন্সি, B9 এর ডিফিসিয়েন্সি, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিফিসিয়েন্সি। এর সঙ্গে মাথায় রাখতে পারি পার্নিশিয়াস অ্যানিমিয়ার একটা অ্যাসোসিয়েশন আছে, সো অটো ইমিউন ডিজিজও এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো মোটামুটি এই হচ্ছে ফিচার্স অ্যান্ড এটিওলজি। এটা ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভাইভা কার্ডে আছে, জিজ্ঞেস করতে পারে ডিএমসিতে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা ইনিশিয়ালি কনজারভেটিভ অ্যাপ্রোচ দিয়েই
কারেকশানে ট্রাই করি। মেইন আমাদের সমস্যা যে এটিওলজিক্যাল সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি কারেকশানের জন্য আয়রন থেরাপি দেওয়া হয়। এটা ইনিশিয়ালি পার ওরাল আয়রন সালফেট দিয়ে আর কি ট্রাই করা হয় 300 মিলিগ্রাম থ্রাইস ডেইলি। এটা কাজ না করলে হচ্ছে ইন্ট্রামাসকুলার বা ইন্ট্রাভেনাসের দিকে যাওয়া হয়। আয়রন থেরাপিতে কাজ যদি না করে ব্লাড ট্রান্সফিউশন করে ট্রাই করা হয়। তারপরে হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হয়। আর যদি এগুলো কোনো কিছুতেই আর কি না হয়, কাজ না হয়, মানে আমরা ফলো আপ এন্ডোস্কোপিতে রাখি, ফলো আপে যদি দেখি যে এই কনজারভেটিভে কাজ হইতেছে না, তখন হচ্ছে আমরা সার্জিক্যালি ডাইলেটেশন অফ ইসোফেজিয়াল ওয়েবস ট্রাই করি। আমরা সার্জিক্যালি আর কি এটাকে বড় করার ট্রাই করি, লুমেনটা যেন খাবার পাস করে ইসোফেজিয়াটা কারেক্টেড হয়। এই মোটামুটি আমাদের প্যাটারসন কেলি সিনড্রোম বা প্লামার ভিনসেন্ট সিনড্রোম। এরপরে আমরা আমাদের আজকের ফাইনাল টপিকে এসে, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাকালেশিয়া কার্ডিয়া অ্যান্ড কার্সিনোমা ইসোফেগাস। রিটেনের কোয়েশ্চেন, ভাইবার কোয়েশ্চেন, বোথ ভেরি ইম্পর্টেন্ট। এখন অ্যাকালেশিয়া অ্যান্ড ইসোফেজিয়াল কার্সিনোমা যেটা, দুইটার আমরা যদি এজ গ্রুপ চিন্তা করি, অ্যাকালেশিয়া একটা কনজেনিটাল অ্যানোমালি, বাচ্চাকাল থেকেই এটা হচ্ছে। আর ইসোফেগাসের ক্যান্সারটা হচ্ছে অনেক এটিওলজিক্যাল ফ্যাক্টর আছে, প্রিমেলিগনেন্ট কন্ডিশন আছে, আর ইন জেনারেল এটা ওল্ড পিপলদের বিষয়ে আমরা সিনারিও দেখছিলাম 60s to 70s। সো এইজ গ্রুপের কথা যদি চিন্তা করি, অ্যাকালেশিয়া হচ্ছে ইয়াঙ্গার পপুলেশনের জন্য, কার্সিনোমা ইসোফেগাস ওল্ডার পপুলেশনের জন্য। নাম্বার 1 ডিফারেন্স। নাম্বার 2 হচ্ছে আমাদের ডিসফেজিয়াটা। দুইটার ক্ষেত্রে আমরা প্রোগ্রেসিভ ডিসফেজিয়া দেখেছিলাম, বাট ইনিশিয়ালি অ্যাকালেশিয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এটা টুয়ার্ডস লিকুইড ছিল, আর ইসোফেজিয়াল ক্যান্সারের ক্ষেত্রে ইনিশিয়ালি টুয়ার্ডস সলিডস ছিল। তারপরে হচ্ছে আমরা যদি সার্ভাইকাল লিম্ফ নোডের ইনভলভমেন্টের কথা চিন্তা করি, অ্যাকালেশিয়ায় ছিল না, বাট সিএ ইসোফেগাসে ছিল। প্লাস হচ্ছে হোর্সনেস অফ ভয়েসের কথাও যদি চিন্তা করি, মানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনভলভমেন্ট, এটাও হচ্ছে অ্যাকালেশিয়ায় ছিল না, কার্সিনোমা ইসোফেগাসে ছিল। মানে বেসিক্যালি এগুলি হচ্ছে স্প্রেডের সিমটমগুলো, যেটা হচ্ছে কার্সিনোমায় থাকবে, অবশ্যই অ্যাকালেশিয়ায় থাকবে না। রিগার্জিটেশনের কথা যদি চিন্তা করি, রিগার্জিটেশন এটা হচ্ছে অ্যাকালেশিয়ায় নকটার্নাল রিগার্জিটেশন হয়, আর সিএ ইসোফেগাসে হচ্ছে ইনিশিয়ালি রিগার্জিটেশন থাকে না, লেট স্টেজে ডেভেলপ করে, এবং এক্ষেত্রে কোনো ভেরিয়েশন থাকে না। তো মোটামুটি এই ডিফারেন্স যদি ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি। আর এক্সরে ফাইন্ডিংস আমরা জানি, এক্সরে ফাইন্ডিংসের মধ্যে হচ্ছে অ্যাকালেশিয়ায় আমরা পেয়েছিলাম বার্ড বিক অ্যাপিয়ারেন্স, আর ইন কেস অফ কার্সিনোমা ইসোফেগাস যদি আমরা বেরিয়াম সোয়ালো করে থাকি, দেন হচ্ছে ইররেগুলার ফিলিং ডিফেক্ট পেয়েছিলাম, ইররেগুলার ফিলিং ডিফেক্ট। আর হচ্ছে আমরা পেয়েছিলাম র্যাট টেইল অ্যাপিয়ারেন্স, এই দুইটাই হচ্ছে আমাদের মেন ডিফারেন্স। তো আমাদের যদি পার্থক্য জিজ্ঞেস করা হয়, মোটামুটি এটা বলে দিলেই হওয়া উচিত ইন মাই অপিনিয়ন, এর বাইরে কিছু থাকলেও আমার জানা নেই। তো মোটামুটি আমাদের আজকে এই পর্যন্ত স্টপ করছি। আমরা ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা অ্যান্ড আদার প্রবলেমস অফ দি ল্যারিংস নিয়ে ইনশাল্লাহ একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।